ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। যে বহুল আলোচিত, বহুল প্রতীক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে যেন কথা আর শেষই হচ্ছে না। এটা এমন নয় যে এবারকার নির্বাচন নিয়েও, 2024-এর নির্বাচনের আগেও এমন হয়েছে, 2018-র নির্বাচনের আগে হয়েছে, 2014-র নির্বাচনের আগে হয়েছে। মানে যে কয়টি নির্বাচন বাংলাদেশের মানুষ কিছুটা বুঝে আসতে চেয়েছে স্বৈরাচার এরশাদ পতনের পর 1991 সাল থেকে, প্রত্যেকটি নির্বাচনেই এই কথা হয়। তবে এবারকার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। একটি দল, তারা যাদের পতন হয়েছে, আওয়ামী লীগ, তারা নাই মাঠে, এবং তাদের বিষয়ে এক ধরনের সিদ্ধান্তহীনতা হয়তো বলা যাবে না, কিন্তু এক ধরনের দোলাচাল রয়েছে। এটি হলো সবচেয়ে সাধারণভাবে নরম করে যদি বলা যায়। তাদের বিচারের মুখে রয়েছে সেই দলগুলোর শীর্ষ নেতারা, শীর্ষ প্রধান থেকে শুরু করে অন্তত প্রথম সারির 100 জন তো গণহত্যার বিচারের মুখোমুখি রয়েছেই। আর এই দিকে ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ, গণভোট, এবং সর্বশেষ যে আলোচনা, ভোট আগে না গণভোট আগে, অর্থাৎ জাতীয় নির্বাচন আগে না গণভোট আগে, নাকি দুটোই একসাথে, এই আলোচনাই চলছে। আমাদের আজকের বিষয় প্রশ্নের মুখে গণভোট। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি মামুল হাসান পিঙ্কু ভুইয়া, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতোই আমরা শিরোনামটি দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। 3 বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ, সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি আরোপ। ভোটের আগে গণভোট নয় জানালেন ফখরুল। গণভোটের কথা বলেছি, আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না, গণভোটের কোনো প্রয়োজন ছিল না, তারপর আমরা রাজি হয়েছি যে ঠিক আছে, ওকে বলছে ঠিক আছে আমরা করিয়ে দেয়। আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে। হাসিনাকে ঢাকায় পাঠাতে দিল্লিকে অনুরোধ, জনগণের জন্য বিএনপি কাজ করে বললেন আব্বাস। প্রতিহিংসার বশবর্তী হয়ে নাম মুছে ফেলা যাবে, কাজ তো মুছে ফেলা যাবে না। গণভোট ছাড়া জাতীয় নির্বাচন মূল্যহীন, লন্ডনে বললেন জামাত আমির। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নেই। জুলাই সনদ ভোটের ভাগবাটোয়ারার ইস্যু নয়, অবস্থান জানালো এনসিপি। অদক্ষ শাসনের কারণেই বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তন, বললেন অজিত দোভাল। দেশকে সুরক্ষিত রাখতে শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং 9 মাস পর খুলল সেন্ট মার্টিন, বিধিনিষেধের বেড়াজালে নেই কোনো পর্যটক, যাচ্ছে না কোনো জাহাজ। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে ফেসবুক বা ইউটিউবে যুক্ত হয়ে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। আতিকুর রহমান, আপনার কাছে এই প্রশ্ন না ঠিক, আমি আসলে জানতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি জনগণের পক্ষ থেকে বা সাধারণ মানুষের পক্ষ থেকে। আপনাদের আমির লন্ডনে একটি কথা বলেছেন যে গণভোট ছাড়া জাতীয় নির্বাচন মূল্যহীন। গণভোট ছাড়া জাতীয় নির্বাচন মূল্যহীন, নিশ্চয়ই আপনাদের দলীয় এটার ব্যাখ্যা আছে। আপনাদের এই ব্যাখ্যাটা কি? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। আপনি বলেছেন যে গণভোট ছাড়া, না আমি বলিনি, আমাদের দলীয় আমির বলেছেন মূল্যহীন। দেখুন, গণভোট নিয়ে জামাত ইসলামী তার অবস্থানটা অনেক আগে থেকেই আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি, এবং গণভোট কেন দরকার নির্বাচনের আগে সে বিষয়ে জামাত ইসলামী বিভিন্ন সংবাদ সম্মেলনে, সেমিনারে তার বক্তব্য উপস্থাপন করেছে। আমাদের যারা এখন বড় দল আছেন, দাবি করেন, তারা শুরু থেকেই তারা গণভোটের পক্ষে ছিলেন না। দেশের মানুষের যখন জনমতটা গণভোটের পক্ষে এসেছে, তখন তারা বাধ্য হয়েই তারা গণভোটের সম্মতি দিয়েছেন। তারা আবার গণভোট
শর্ত দিয়েছেন ইলেকশনের দিন হতে হবে। আর জামাত ইসলামী বলেছে না, ইলেকশনের দিন গণভোট হলে গণভোট মূল্যহীন হবে। দেখুন, আমাদের 24-এর 5ই আগস্টের যে পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশে দেশের সকল শ্রেণী পেশার মানুষেরই কিন্তু একটা সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে বিরাজমান। এর কারণ হচ্ছে বিগত 15 বছরে আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা এবং দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা, যেটি ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েমে শেখ হাসিনাকে সহায়তা করেছিল। যদি এগুলোকে আপনি ন্যূনতম সংস্কার করতে না পারেন, তাহলে হতে পারে আবার বাংলাদেশে তেমনই একটি অবস্থার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা জনগণ মনে করে। দীর্ঘ 8-9 মাসের বৈঠক করে ঐক্যমত্য কমিশন, তারা যে ঐক্যমত হয়েছেন 84টি বিষয়ের উপরে, এখানে বিএনপি তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বেশ কিছু বিষয়ে, এবং দেখলাম সব মিলেই তারা আবার সেখানে স্বাক্ষরও করেছেন। এনসিপি এবং কিছু বাম দল বিরুদ্ধে তারা সব দলই বলা যায় তারা সে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জামাত ইসলামী আগে থেকে বলে এসেছে এবং ইসলামী দলগুলো সহ তাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে জুলাই সনদ শুধুমাত্র কাগজে কলমে লিখিত একটা সামাজিক চুক্তি থাকলে হবে না, এটাকে বাস্তবায়ন যদি না করা যায় তাহলে জুলাই সনদ এই যতটুকু আন্ডারস্ট্যান্ডিং পলিটিশিয়ানরা হয়েছেন এগুলো আসলে ক্ষমতা আসার পরে কারোই খুব বেশি মনে থাকে না, তখন সবাই তার দলীয় স্বার্থ বিবেচনা করে। এই জুলাই সনদের এত কষ্ট করে তৈরি করা হলো, এটি তখন খুব বেশি আলোর মুখ দেখবে না। কিন্তু আমরা যখন দেখলাম জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্য কমিশন তারা সুপারিশ দিল, সেই সুপারিশের পর থেকে একটা নতুন করে একটা অবস্থান তৈরি হয়েছে। এবার আপনি খেয়াল করেছেন আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য উনি বলেছেন গণভোটের কোনো প্রয়োজন নেই। তার মানে বোঝা যাচ্ছে রাষ্ট্র সংস্কার যেটা জনগণ চাচ্ছে। কোন সদস্য এটা? মেজর হাফিজউদ্দিন বলেছেন। মানে আমি একটু করি, উনি মানে গণভোটের প্রয়োজন নেই বলেছেন নাকি জুলাই সনদের প্রয়োজন? একই কাছাকাছি। জুলাই সনদ নিয়ে তো গণভোট হবে, তো জুলাই সনদ দেশের মানুষের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন। যদি সেটাই বিএনপির মতো উচ্চ পর্যায়ের নেতা সরাসরি বলতে পারেন, তাহলে বোঝা যাচ্ছে যে বিএনপি যে সংস্কার প্রক্রিয়ার কথা মুখে বলছেন, বাস্তবে তারা সেই সংস্কার সাথে একমত নন। 2 দিন আগে মির্জা ফখরুল আলমগীর সাহেব বলেছেন যে অবৈধ সরকার। আমি যদি একটা বাক্য বলতে পারি যে মেজর অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনি বিএনপির একদম সিনিয়র পর্যায়ের নেতা, তিনি এই কথার সাথে আরও 2টো লাইন বলেছেন। আমি ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে। যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করা হয় তবে তাদের প্রতিহত করা হবে। জি, এটাও বললাম। ক্ষমতা যাওয়ার জন্য আমরা যা দাবিগুলো জানিয়েছি, ওনারা বলো কোন দাবিটি আমরা অযৌক্তিক জানিয়েছি, কিংবা কোন দাবিটি জামাতে দলীয় স্বার্থ এবং কোন দাবিগুলো দেশের জনগণের স্বার্থ বিরাজমান। আমরা মনে করি জামাত ইসলামী নতুন বাংলাদেশকে ধারণ করে যাতে রাষ্ট্রটা আমাদের একটা স্বাভাবিক অবস্থায় সামনের দিনে পরিচালিত হয়, সেই দিকটা সামনে রেখেই রাষ্ট্রের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা বিবেচনা নিয়েছি। এখানে জামাতের ক্ষমতা আসা কোনো বিষয় না, জনগণ দিয়ে আমরা ক্ষমতা আসবো, কিন্তু আমরা মনে করি রাষ্ট্র আমাদের সংস্কার হওয়া প্রয়োজন। সেই সংস্কারের ভিত্তিতে যারা ক্ষমতা আসে তারা সেখানে আসবে। তো দেখুন মির্জা ফখরুল আলমগীর সাহেব তিনিও বলেন 2 দিন আগে যে অবৈধ সরকারের কোনো এখতিয়ার নেই। ওনারা যে অবৈধ সরকার কাকে বলছেন? এই অবৈধ সরকারের সাথে গিয়ে লন্ডনে ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বৈঠক করেছেন, এবং আমরা দেখলাম সেই বৈঠকের পরে তো বিএনপি মেজা খুব তারা খুশি, তারা পুরোপুরি মেজা ছিলেন। এবং আমরা দেখলাম লন্ডন বৈঠকের আগ পর্যন্ত যতগুলো বক্তব্য বিএনপির নেতারা দিয়েছেন চিফ অ্যাডভাইজারিকে লক্ষ্য করে, ওই বৈঠকের পরে এই ঐক্যমত্য কমিশনের সুপারিশের আগ পর্যন্ত বিএনপির কোনো পর্যায়ের নেতা কিন্তু কখনো সরকারের সমালোচনা করেন। তার মানে ওনারা ভেবেছিলেন ওনারা যেই দিকে গাইডলাইন দিয়েছেন সেই দিকে সরকার চলছে। এখন যখন সরকার এসে শেষ দিকে তাদের একটা কমিটমেন্ট, জনগণের একটা অভিপ্রায়কে ধারণ করে যখন জুলাই সনদ বাস্তবায়নের দিকে সরকার যাচ্ছিলেন, এই প্রক্রিয়া হবে, তখন তারা আবার পুরো বেঁকে বসেছেন। আমরা মনে করি যারা বাংলাদেশে আমরা আছি, জুলাই সনদটা শুধু রাজনৈতিক দল নয়, দেশের মানুষেরও কিন্তু এখানে অংশীদার। দেশের মানুষের ম্যান্ডেটকে আপনি পাশ কাটিয়ে পলিটিক্যাল লোকেরা সব ডিসিশন দিলে কিন্তু হয়ে যাবে না। অ্যাডভোকেট থেকে আমি আরেকটি বাক্য যদি বলার সুযোগ পাই, সেটি হলো যে লন্ডনের বৈঠকের কথা বলছিলেন, আপনাদের
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি আজকে বলেছেন যে চাপের মুখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা, লন্ডনের চাপের মুখে। এটি যেমন উনি বলেছেন, এখন কি তাহলে আপনাদের কোনো চাপের মুখে এই গণভোটের মানে ঐকমত্য কমিশনের বিষয়ে হলো কি না? আপনারা যেহেতু বলছেন যে কিছু সময় বিএনপির কথা শুনেছেন প্রধান উপদেষ্টা কি এখন আপনাদের কথা শুনছেন কিনা? না, আমরা সেটি বলছি না, কিন্তু আমাদের দৃশ্যমান ছিল যেহেতু লন্ডন বৈঠকের পরে সরকারের যে ভূমিকাটা, এই ভূমিকাটা অনেকটাই আমরা এক পেশে দেখেছি যে বিএনপি যেই দিকে বলছেন সেই দিকে সরকার ঝুঁকে পড়ছে। আমরাও সর্বাবস্থায় জনগণের কথাটা আমরা বলার চেষ্টা করেছি। দেখুন, গণভোট কি হলে যেটা দাবি তোলা হয় বিএনপির পক্ষ থেকে খরচ বাড়বে, সেটা সুন্দর কথা বলেছে নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব। অবশ্য আমাদের বাইতো আবার নেতা, সাবেক নেতা। আমি ওই কথাটাই আসবো। আমি একটু মাহবুবুল হাসান পিঙ্কুর কাছে আসি, তারপর আমি আসবো। ঠিক আছে। গণভোটের ব্যাপারে তো বিএনপি একমত হলেনি, এবং কিন্তু গণভোট আগে হলে মানে যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো তো সবাই মিলেই একমত হয়েছে। তো গণভোট আগে হলে কি এমন সমস্যা হতে পারে? নিশ্চয়ই এই ব্যাপারে আপনাদের দলের অবস্থান আছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক ভাইকে, সবাইকে আসসালামু আলাইকুম। গণভোট বিএনপি চায় নাই সেটা তো পাগলেও বলবে না, কারণ যেদিন স্বাক্ষর হলো, একটা ঐতিহাসিক স্বাক্ষর দিবস হিসেবে আমরা যেটাকে চিহ্নিত করলাম, এই জুলাই সনদ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেদিন তো বিএনপি সই করেছে, স্বাক্ষর করেছে। তো স্বাক্ষর যেটা করেছে, দীর্ঘ প্রায় 11 মাস বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে দিয়ে যে সমস্ত শর্তগুলি যেভাবে করে তৈরি হয়েছে জুলাই সনদ, সেটার মধ্যে কিছু নোট অফ ডিসেন্ট, কিছু আপত্তি বিএনপি ছিল। সেগুলি বিএনপি বলেছে যে নির্বাচনের পরে যদি আমরা ক্ষমতায় আসি, তাহলে আমরা ওই যে পয়েন্টগুলিকে আমরা মনে করেছি সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেগুলিকে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। এগুলিকে নিয়ে আমরা সংসদে কথা বলে তারপরে এটা সমাধানের দিকে যাব। এখন যখন প্রধান উপদেষ্টার কাছে মিস্টার আলী রিয়াজ সাহেব যখন এটাকে উপস্থাপন করলেন জুলাই সনদ, তখন দেখা গেল যে নোট অফ ডিসেন্টের জায়গাটা একদমই ওখানে কোনোটাই নাই। অর্থাৎ বিএনপি স্বাক্ষর করেছে যে শর্তের উপরে, সেই শর্তটা সম্পূর্ণ অ্যাভয়েড করে তারা নিজেদের মতো করে একটা কাগজ তৈরি করে তারপরে সামনে দিয়েছে প্রধান উপদেষ্টার সামনে। এটা তো বিএনপি কখনোই তো বিএনপি অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ হচ্ছে যে এত উচ্চ পর্যায়ে কি এই কাজ করা সম্ভব? এটাই তো কথা হচ্ছে যে এই যে আপনি একটু আগে যে জিজ্ঞাসা করলেন ভাইকে যে বিএনপির কথা শুনেছে, ভাই যেটা বললো লন্ডনে, না বিএনপির কথা শুনে নাই। আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছেন, চেয়ারম্যান সাহেব তো বাংলাদেশে আসেন নাই, উনি গিয়েছেন এত বড় দলের নেতার সাথে দেখা করার প্রয়োজন মনে করেছেন। বিএনপি তো ডিসেম্বরে নির্বাচনটা চেয়েছিল, সেখান থেকে সরে এসে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই একটা কথাবার্তার মধ্যে দিয়ে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব সেটাকে রাজি হয়েছেন। তা আপনি যেটা বললেন যে আপনাদের কথায়, বিএনপির কথা যদি ওই সময় এটা হয়ে থাকে, তাহলে এখন কি আপনাদের কথায় হচ্ছে কিনা? এটা এই পরের কথাটা হলো বিএনপি নেতারা বলছেন, আর আগের কথাটা হলো জামাত নেতারা বলছিলেন। মানে আমার কথা না, আমি দুইজনের কথা আপনি বলেছেন ওইটাই, যে এখন যেটা হচ্ছে, যেটা হলো যে নোট অফ ডিসেন্টটা বাদ দিয়ে তারপরে যে উপস্থাপন করা হলো জাতীয় জুলাই সনদ, সেটা কিভাবে হলো? এটা কার কথায় হলো? কেন হইল? বিএনপি তো আচমকা এটা দেখলো যে তাদের সাথে যেটা কমিটমেন্ট ছিল সেটার বাইরে চলে গেল। এটা গিয়ে জাতির কাছে এই ইন্টারিম গভর্নমেন্ট, টোটাল গভর্নমেন্টটাই তো এখন একটা বিতর্কিত অবস্থার মধ্যে পড়েছে। কেন এটা আপনি করলেন? এখন হয়েছে কি, সবচেয়ে বড় যে সমস্যাটা, বিএনপি কিন্তু আজও বলছে, বিএনপির নেতা যে একটু আগে আমরা যেটা দেখলাম যে আমাদের মাননীয় মহাসচিব স্যার কিন্তু বলেছেন যে ঠিক আছে, আমরা যেগুলি সই করি নাই, স্বাক্ষর করি নাই, আমরা সেটার দায় নিব না। অর্থাৎ এটা কিন্তু ভেরি গুড সাইন, ভেরি গুড সাইন। সেটা হলো কোন ক্ষেত্রে? আমি একটু আপনাকে আরেকটি বাক্য বলতে চাই এখানে।
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন বিএনপি সনদ না দেখে কেন স্বাক্ষর করেছে। আপনার এখন যে নোট অফ ডিসেন্ট বা এটা নাই বলছেন, আপনারা যখন সনদ স্বাক্ষর করেছেন তখন সেটি না দেখে করেছিলেন কিনা, এটি হাসনাত আব্দুল্লাহর প্রশ্ন। হাসনাত আব্দুল্লাহ আপনি আলোচনা আমাদের থেকেও বয়সে অনেক ছোট। রাজনীতি একটা চর্চার বিষয়। হুট করে মায়ের পেট থেকে পড়েই কিন্তু রাজনীতি কিন্তু বড় নেতা হওয়া কিংবা রাজনীতি কিন্তু শেখা যায় না, এটা শেখার একটা বিষয় আছে। আমরা 40 বছরে হাঁটি হাঁটি পা পা করে এখনও মনে করি এখনও রাজনীতি কিছুই জানি না। এই সমস্ত আমাদের ছোট ভাইরা, ওদের অনেক ত্যাগ আছে, আমি ওকে সম্মান করি এই জায়গাটায়, কিন্তু কথাবার্তা একটু আরও সংযত করা উচিত। সেটা হচ্ছে যে ধরনের কথাবার্তাগুলি এরা বলে সেগুলি আমার কাছে মনে হয় যে একটু অতিমাত্রায় হয়ে যায়, যেটা মানে কানে শুনতেও খারাপ লাগে। শিষ্টাচার রাজনীতিকে আপনি যদি সংস্কারের জায়গায় যান, একটা দেশ যেখানে 50 বছর পরে এসে অনেক পিছিয়ে গেছে পৃথিবী থেকে এবং পার্শ্ববর্তী আশেপাশের দেশ থেকে অনেক পিছিয়ে গেছে, সেখানে আপনি সংস্কারের কথা বলবেন, ওয়েলকাম সংস্কার, এটা তো সংস্কার হতে পারে না। বেয়াদবি করে এই ধরনের শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা। এটা প্রশ্ন জানতে চেয়েছেন যে বিএনপি কি যখন সনদ এই জায়গাটা আমি বলতেছি যে সনদটা যেটা স্বাক্ষর করেছে সেই কাগজটাই তো নাই, সেটাই তো সরিয়ে ফেলা হয়েছে। এখানে তো প্রতারণার সামিল হয়েছে, এই জায়গাটাই তো সমস্যা। দিস ইজ দ্য প্রবলেম। সেই কাগজটা তো সেই জায়গাগুলি তো না, একটা ফ্রেশ ওগুলি বাদ দিয়ে তারপরে সামনে নিয়ে গেছে, গিয়ে জাতিকে একটা ভুল দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে যে বিএনপি সই করেছে, বিএনপি স্বাক্ষর করেছে, সবার আগেই স্বাক্ষর করেছে। সেটা হচ্ছে আলোচনার মধ্যে দিয়ে নোট অফ ডিসেন্স, তারপরে এই যে আপনার নোট অফ ডিসেন্ট প্রায় বিএনপির সম্ভবত 28টার উপরে 28টা ছিল, আপনার সব দল মিলে সম্ভবত 56 নোট অফ ডিসেন্ট ছিল, তার মধ্যে 28টা ছিল বিএনপির, 84টা ইস্যুর মধ্যে 84 বাকিগুলি কিন্তু সমঝোতা হয়ে গেছে। বাকি 56টা 55টা কিংবা এই জাতীয় হবে, সবাই মিলে সব দল মিলে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই নোট অফ ডিসেন্টের জায়গাটাই তো ওইখানে ইরেজ করে ফেলেছে, সেটাই তো নাই। কেন নাই এটা নাই কেন? বিএনপি স্বাক্ষর করেছে যে বিশ্বাস করে। বিএনপির সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? উদারতা আমরা শিখেছি কোথা থেকে? উদারতা আমরা শিখেছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। আজকে যখন জামায়াত ইসলাম, আমাকে এখন বলতে হয় যে জামায়াত ইসলাম দে আর ভেরি ক্লোজ টু আস দ্য বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তাদেরকে পিক করেছিল, সেই সময় তাদের এই দেশের আসন ছিল মাত্র, নিজেদের ছিল মাত্র 3টা। সেই জায়গার থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কলঙ্ককে কাঁধে নিয়ে দীর্ঘ পথ পরিক্রমায় তাদেরকে কখনোই তার আঁচলতে কাঁধের থেকে কখনোই নামান নাই, এবং যন্ত্রণা সহ্য করেছেন সারা বাংলা। এই ফ্যাসিস্ট হাসিনা এবং হাসিনার দোসররা 16টা বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে গালিগালাজ করেছে। আমি কথাটা বলি যে যাদেরকে এরকম একটা কলঙ্ক যাদের ছিল, সেই কলঙ্ককে পিঠে নিয়ে এত বছর পার করে তারপরে তাদেরকে দেশ শাসন করার জন্য তাদেরকে সুযোগ করে দিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে সেই বেগম খালেদা জিয়া বেঁচে থাকতে তাদের সাথে তারা যে আচরণটা করছে, এই জন্যই আমি বলি যে জামাত ইসলামকে বিশ্বাস করার জায়গাটা, যদি আপনি আমাকে বলেন একটু সময় দেন, তাহলে আরেকটা কথা বলি। উনি তো আমার এই ভাই তো একটু আপনার কথা থেকে জানতে চাই, এই যে কলঙ্কর কথা বললেন, আপনারা কি এখন আফসোস করছেন কিনা ওই কলঙ্ক ঘাড়ে নেওয়ার জন্য? বিষয় যে উদারতার জায়গাটা, এই যে আমাদের যে পার্টির মহাসচিব স্যার আজকে আক্ষেপ করেছেন, আসলে এই এত উদারতা ভালো না রাজনীতিতে। আমাদের দেশে এখনো সেই কালচার গড়ে ওঠে নাই। এই উদারতার জায়গাটায় আমরা সবসময় ধরা খেয়েছি, সবসময় আমরা কষ্ট পেয়েছি। জামাত ইসলামের কাছ থেকে যেহেতু কষ্ট পেয়েছি আমরা, ইট ডাজন্ট ম্যাটার আজকে আমাদের প্রতিপক্ষ হয়েছে, আমরা কারা প্রতিপক্ষ হয়েছে আমাকে কিন্তু বলতে হবে এটা কারা প্রতিপক্ষ হয়েছে। মনে করি আমি যারা অন্যের ঘাড়ে পা দেওয়া ছাড়া, যারা একটা পা যারা নড়তে পারে নাই, আজকে তারা হাঁটি হাঁটি পা পা করে অল্প একটু এগিয়েই তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছে আমাদেরকে এত পরিমাণে সিট দিতে হবে। এই যে একটা আচরণ, দে হ্যাভ এ গোল। আই টেল ইউ ওয়ান থিংস, দে হ্যাভ এ গোল। তারা একটু গুটি গুটি পায়ে সেদিকে আগাচ্ছে। তারা এই নির্বাচন জানে যে এই নির্বাচনে তারা যদি ফেস করে, নির্বাচনে যদি যায়, তারা ওই আবার সেই 3 আসন থেকে খুব বেশি 5 আসন পাবে। এখন তারা নির্বাচনটা চাচ্ছে না, যার কারণে এ নিয়ে বিভিন্ন রকম ঝামেলা তৈরি করে এই গণভোটের পরে একটা গণভোট এখন করতে গেলে যে দেশের যে অর্থনৈতিক অবস্থা 5ই আগস্টের পরে এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে
এখন যে দেশের যে পরিস্থিতি, এখন বাজারে যে দ্রব্যমূল্যের যে অবস্থা, মানুষের হাতে যে অর্থনৈতিক অবস্থা, ব্যাংক ট্যাঙ্ক যেভাবে লুটপাট করে শেষ করে দিয়ে গেছে, এই মুহূর্তে যদি আপনি আর একটা নির্বাচন করেন জাতীয় নির্বাচনের আগে 2 থেকে 3 হাজার, আলাদা আলাদা দুটি নির্বাচন করেন। 3,500 আমরা এই আলোচনাটা আসবো, ছোট্ট একটা বিরতি নেই আমরা। আতিকুর রহমান, আপনার কাছেও এই প্রশ্ন থাকলো যে আপনারা বিএনপির সাথে কলঙ্ক হিসেবে ছিলেন, বিএনপি নেতারা এখন বলছে যে এই কলঙ্ক তারা বয়ে এনেছে। আর পিঙ্কু ভূঁইয়ার জন্য একটা প্রশ্ন রেখে যাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন গণভোটের কথা, গণভোটের খরচের কথা বলছিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে আপনাদের একজন যুবদলের নেতার নাম করে যে তার সে ওই নেতার যত চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই একটি গণভোট করে ফেলা সম্ভব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। দর্শক আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। অ্যাডভোকেট আতিকুর রহমান, মাহমুদুল হাসান পিঙ্কু বললেন যে কলঙ্ক হিসেবে আপনাদেরকে টেনে নিয়ে এসেছিল বিএনপির চেয়ারপারসন। আজকে এই কথার সাথে একইভাবে মোয়াজ্জেম হোসেন আলাল, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি আজকে বলেছেন যে 71-এর মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামাতকে নিষিদ্ধ করা উচিত, এই আহ্বান জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের পিঙ্কু বলেছেন উদারতা বিএনপি দেখিয়েছে। আমি উদাহরণ ওনাকে দিই। 1991 সালে যখন নির্বাচনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তখন জামাত ইসলামী বিনা শর্তে নিঃশর্তভাবে বিএনপিকে সাপোর্ট দিয়েছে না? তা জামাতের উদারতা, সেই উদারতার কারণে গোলাম আজম সাহেবকে আবার 1 বছর পরে কারাগারে যেতে হয়েছে। কোনো ধরনের কন্ডিশন না দিয়ে 91-এ বিএনপিকে ক্ষমতা আসার ক্ষেত্রে জামাত হেল্প করেছে। যে সেদিন জামাত ইসলামী তার আসন নিয়ে হেল্প না করতো, 17 আসন নিয়ে, তো সেদিন বিএনপির জন্য তার সরকার গঠন করা অনেক কঠিন ছিল। অধ্যাপক গোলাম আজম যে কারাগারে গিয়েছিলেন, এটা তো বিএনপির সাথে কথাবার্তা বলেই গিয়েছেন যে তার নাগরিকত্ব ফেরানোর একটা না, ওটা ওই সময় বিএনপি। দেখুন, এরপরে কেয়ারটেকার সরকারের দাবি যখন জামাত তুলেছে, 172 দিন কিন্তু হরতাল করতে হয়েছে বিএনপির বিরুদ্ধে, এবং সেই হরতালের প্রেক্ষিতে 96-এ আবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। আবার 96-এ জামাতের কতগুলো আসন ছিল? না, 96-এ জামাত যদি তখন আলাদা ইলেকশন করেছে বিএনপি আলাদা, তখন জামাত 3টে আসন পেয়েছিল। এবং দেখুন, আবার সে আওয়ামী লীগ হটানোর জন্য কিন্তু এক হতে হয়েছে বিএনপি এবং জামাত। উদারতা বলতেছেন, যখনই বিএনপি এবং জামাত এক হয়েছে ঐক্যবদ্ধ, তখনই কিন্তু হাসিনা পতন হয়েছে, আন্দোলন সফল হয়েছে। আর যখন বিএনপির মধ্যে জামাত নিয়ে কিছুটাই না, জামাত থাকবে কি থাকবে না, তখনই কিন্তু কোনো আন্দোলন বিএনপি সফল করতে পারে না। আমি যদি বলি, এই যে 15 বছরে এত আন্দোলন কোনো সফল হয় না কেন বলেন? আমরা দেখলাম বিএনপি এবং জামাত একসাথে আন্দোলন করেছে। মার্চ ফর ডেমোক্রেসি হয়েছে ঢাকাতে। সেই ঢাকাতে খালেদা জিয়াকে যেদিন বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করা হয়েছিল, তখন শিবিরের নেতা কর্মীরা মালিবাগে নেমেছিল মিছিলে। সেই নেমে শিবির নেতা মনসুর শহীদ হয়েছে মার্চ ফর ডেমোক্রেসিতে। সেদিন কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি, কিন্তু আমরা কিন্তু কাউকে মাঠ পর্যায়ে সেখানে খুঁজে পাইনি। এটি ওনারা এখন বলেন। এখন আসলে জামাত ইসলামী তেমন একটা জায়গায় চলে গিয়েছে। ভাই যদি বলছেন 5 আসন, ওই হিসাব নিয়ে এখন আর দেশে নাই। ইতিমধ্যে যতগুলো জরিপ এসেছে, জরিপ আসছে, বাংলাদেশের মানুষ এখন নতুনটাকে গ্রহণ করতে চায়। মানুষ এখন পুরনো বহু দলকে দেখেছে, নতুনভাবে যারা দেশকে ধারণ করেন এবং যারা সংস্কারের পক্ষে অবস্থান করেন, তাদের পক্ষে মানুষের ম্যান্ডেট। দেখুন, আজকে যে কথাটি আমাদের আলাল ভাই বলেছেন, যদি আলাল ভাইকে আমি প্রশ্ন করতে চাই, যা থেকে নিষিদ্ধের কথা আপনি বলছেন, এত বছর কেন আপনি বলেন নাই ভাই? আপনি ঘুমিয়েছিলেন না আপনি বাংলাদেশের বাইরে বিলেতে আপনি আশ্রয় নিয়েছেন? 91-এ জামাতের সমর্থনে সরকার গঠন করেছেন। আবার আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত জোট হয়েছে। 2001 সালে গিয়ে আমরা একসাথে সরকার গঠন করেছি। 18 সালে এসে শুধুমাত্র তখন বিএনপি তারা ডক্টর কামালকে সাথে নিয়ে জামাতকে তারা অ্যাভয়েড করেছেন। এই দীর্ঘ সময় যে আমরা একটা 2018 সালেও তো জামাতের অন্তত 18 জন প্রার্থী বিএনপির সঙ্গে দিয়েছেন। তখন তো জামাতের কোনো প্রতীক ছিল না, জামাতের নিবন্ধন বাদে ছিল। তো আমি জিজ্ঞাসা করতে, এত বছর যে আপনারা একসাথে আন্দোলন করলেন, এই কথা কেন বলেন নাই? এখন কেন বলছেন? এটারও কারণ আছে। আমরা দেখলাম যে যেই বয়ান দিয়ে আওয়ামী লীগ এই দেশের মানুষকে শোষণ করেছে, আয়নাগর তৈরি করেছে, জুলুম করেছে, একই বয়ান এখন সামনে দাঁড় করাচ্ছেন। তো আলাল ভাই আমাদের সিনিয়র রাজনীতিবিদ, শ্রদ্ধা রেখে বলি, এই সমস্ত বয়ান এখন মানুষ গ্রহণ করে না।
ওনারা এগুলো বলেন, কেউ টিভিও দেখে না, কিন্তু ওনারা বলেন, সেটা আমি জানি কেন বলেন একটু মিডিয়া ফোকাসিং আসার জন্য। কারণ বিএনপিতে এখন তাদের দল নেতাদের কিন্তু কারো গুরুত্ব নাই। একটু জামাতের বিরুদ্ধে কথা বললে মিডিয়া একটু আলোচনায় আসে, ওনার দলীয় পজিশনটা বাড়ে, এছাড়া অন্য কোনো উদ্দেশ্যের ভিতরে নাই। ৭১ ইস্যু নিয়ে যে কথাগুলো ওনারা বলেন মুখের কথা, কারণ যাদের সাথে দীর্ঘ সময় আপনি আন্দোলন করেছেন, রাজনীতি করেছেন, এখন এই কথা বলেন, তাই বললে তো আরও কথা এখানে চলে আসবে। যখন বিচার হয়েছে ওনারা বক্তব্য দিয়েছেন না সেখানে, তো ওনারা একই কথা সকালে বলবেন, একই কথা বিকালে বলবেন। মূল হচ্ছে আসলে এখন বিএনপি চাচ্ছে তাদের সব কিছু হয়ে যায়। রহমান সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য, উনি আজকে বলেছেন নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়, মূলত জামাত ইসলামীকেই ইঙ্গিত করে বলেছেন। যে বিভেদটা কোথায়, উনি বলল বিভেদটা কোথায় সৃষ্টি করছে, আমাদের বিভেদের জায়গাটা কোথায়? ওনার পুরো লাইনটা আমি বলি, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল রাজনীতির স্বার্থে ইসলামকে বারবার ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়, তারা ইসলামের ক্ষতি করতে চায়, তাদের কাছ থেকে আমাদের দূরে ও সাবধান থাকতে হবে। খুবই খুবই সুন্দর কথা বলেছেন। আমরা তো ইসলামী আন্দোলন করবোই, আমরা তো ইসলামী দল। আমরা কি ভোটের সময় আসলে নামাজ পড়া শুরু করি? আমরা কি ভোটের সময় আসলে কারো মাজার জিয়ারতে যাই? আমরা কি ভোট আসলে কোথাও উমরা করতে যাই? আমরা কি ভোট আসলে মসজিদ দান সদকা বাড়াই দিই? আমরা কি ভোট আসলে মাথায় টুপি দিই? তো যাদের লাইফে যারা ইসলামকে প্র্যাকটিক্যালি মানেন না, তারাই আসে ভোটের সময় আসলে সিম্পিতি পাওয়ার জন্য, যে আমি তো ইমানদার মানুষ, মাথায় টুপি দিয়ে দান সদকা করে। জামাত ইসলামী তার দলটাই হলো ইসলামী দল। আমরা আমাদের ব্যক্তি জীবনে শতভাগ ইসলামকে আমরা পালন করার চেষ্টা করি। আমরা তো ইসলাম নিয়ে আমরা চলছি, কিন্তু যারা আপনারা ইসলামকে মানেন না, যারা আপনারা বলেন যে আপনারা শরিয়া আইনে বিশ্বাস করেন না, আবার সেই মানুষগুলো যারা বলতে কাদেরকে বলছেন আপনি? যেই দলের কথা আপনি বলছেন, মানে বিএনপি না, যদি আলোচনা এখানে তাই সেখানে আসছে, তো যেই দল তার দলের ভিতরে কোনো ইসলামের কোনো বিধিবিধান ওনারা পালন করতে অভ্যস্ত না, কিংবা ওনারা মানে সেকুলার পন্থী চলতে চাচ্ছেন, তো ওনারা যখন ভোটের সময় আসতে দোয়া মাহফিল করে, মিলাদ মাহফিল করেন, মাথায় টুপি দেন, দান সদকা বাড়াই দেন, আসলে ওনারাই তো মূলত ধর্মকে ব্যবহার করছেন। জামাত ধর্মীয় সংগঠন, আমার ধর্মকে মেনে আমরা সংগঠনটা করছি। আমি আবারও আসবো আপনার কাছে। যে প্রশ্নটি ছিল আপনার কাছে, ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে যুব দলের একজন নেতার নাম করে যে তিনি যত টাকা চাঁদাবাজি করেছেন সেই টাকা দিয়েই একটি গণভোট করা সম্ভব, যেহেতু বিএনপির কথা গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদা করলে খরচ বেশি হবে। এই প্রশ্নের কথা তো উত্তর দিবেন না। আর এছাড়া এই মুহূর্তে তো অ্যাডভোকেট আতিকুর রহমান বললই যে বিএনপি সারা বছর, মানে যতটুকু বললাম, সারা বছর ইসলাম মানেন না, ভোটের আগে ইসলাম টুপি পরেন, হজে যান। নাসিরউদ্দিন পাটোয়ারিও 2 দিন যাবৎ আসছে রাজনীতিতে, ও কি বললো না বললো অত হিসাব আমাদের দরকার নাই। নয়ন নামে যে ছেলেটার কথা বলতেছে চাঁদাবাজি করে, এই সমস্ত কথাবার্তা অফ দ্য রেকর্ডে ক্যামেরা পাচ্ছে, ওদের ভাগ্য যে ক্যামেরা ওদের সামনে আসে, যার জন্য কথাবার্তা যেটা বলতেছে, এইগুলি কিন্তু নট গুড সাইন। কিছুদিন আগে যে স্বৈরাচারের পতন হয়েছে, সেখানে স্বৈরাচারের কিন্তু কিছু স্পোক্সম্যান ছিল, একটা ছিল হাসান মাহমুদ, এটারে কিন্তু মনে করেন যে একটা ওবায়দুল কাদের, এরা অসুস্থ হইলেও কিন্তু মানুষ গালিগালাজ করতো এই সমস্ত মুখের কারণে। মুখটাকে সাবধান করতে হবে। আর টাকা লাগবে ৩,৫০০ কোটি গণভোট করতে গেলে, সেই হিসাবটা তুমি জানো? তুমি আসছো রাজনীতিতে বাবা, তুমি শিখা আস্তে 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 করে, তারপরে তুমি এই বড়দের সাথে তুমি এরকম কোয়ালিং করো, ঝগড়া করো, বিবাদ করো, শিষ্টাচার বজায় রেখে করো। এগুলি ঠিক নয় সমস্ত কথাবার্তা। যে নয়ন চাঁদাবাজি করছে, রেকর্ড তোমার কাছে আছে, এ তো মুখের কথা। ছোট করতে চাও, ছোট হয় না এতে। নয়ন ইজ ভেরি গুড বয়, এলো এক। দ্বিতীয়ত হলো ভাই যেটা বলছে, আমি আসলে জামাত ইসলামের বিষয়টি নিয়ে ভাই আমার পাশে আছে, আমি ছোট করতে চাই না, কিন্তু যেহেতু সে মজলিসে, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, আমি ফরিদপুরের ছেলে, ফরিদপুর সদরে আমার জন্ম, ফরিদপুর সদরেই জামাত ইসলামের সাবেক জেনারেল সেক্রেটারি জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের বাড়ি, আমার বাসার পাশে। আমি জামাত ইসলামের এই পরিবারটা সম্বন্ধে জানি। আমি এই পরিবারটা নিয়ে কথা না বলে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যেখানে জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি বাড়ি, সেইখানে 2014 সালে হাসিনা যখন মিথ্যা কথা বলল যে আমরা সংবিধানকে সমুন্নত রাখার জন্য নির্বাচনটা করে যাই, 6 মাস পরে একটা সুবিধা মতো সময় আবার আমরা একটা নির্বাচন করব। তিনি যদিও কথা রাখেন না, এটা তার অভ্যাস ছিল, কিন্তু সংসদ নির্বাচনের 2 মাস পরেই কিন্তু উপজেলা নির্বাচন সংগঠিত হয়।
খেয়াল করবেন হিসাবটা কিন্তু এরকম, সংসদ নির্বাচনের 5 বছর পরে সংসদ নির্বাচনের পরে উপজেলা, ফরিদপুরে উপজেলা ইলেকশনে কিন্তু বিএনপি নির্বাচনে এসেছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছিলেন। সেখানে দ্যাট টাইম জামাত ইসলাম অ্যান্ড বিএনপি উই আর ইন অ্যালায়েন্স, আমরা কিন্তু জোটে ছিলাম, জোটবদ্ধ। জোটের থেকে কিন্তু আমাকে মনোনয়নটা দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু কি দুর্ভাগ্য, আর এইখানেই তো বিচারটা এই জায়গায় হয়ে যায় যে ফরিদপুরের এখন জামাতের আমির এবং কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য মিস্টার আব্দুল তাওয়াব সাহেব, উনি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। কেন বাবা আপনি দাঁড়াইলেন না? আমি তো জোটের থেকে আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছে, আপনি কেন আমার বিরুদ্ধে দাঁড়ান? আমি বহু রিকোয়েস্ট করছি যে উনি আবার শিক্ষক, স্যার আপনি কেন নির্বাচন করবেন না? সে নির্বাচন করলো এবং সে কতগুলি ভোট পেল জানেন? আমি 1 লক্ষ ভোট পাইছি। আমাকে 2014 সালে প্রধানমন্ত্রীর বিয়ের এগেনস্টে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, দ্যাট টাইম হি ওয়াজ মিনিস্টার, এবং তার ইয়াঙ্গার ব্রাদার, তার ভাই মিস্টার বাবর ওই সময় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইলেকশন করছে উপজেলা, আমি উপজেলা করছি। আমার এগেনস্টে দাঁড়াইছে কি আওয়ামী লীগ, ঠিক আছে। তাহলে জামাত ইসলাম আপনি কেন দাঁড়াইলেন? দাঁড়ায় ভোট পাইছে মাত্র 18,385 ভোট। এই যে আমার কাছে এই রেকর্ডটা আছে, বের করলাম এই কারণে, 18,385 ভোট। আর আমি হিসাব করে আমার এখানে 1 লক্ষ ভোট। তা আমাকে যদিও দেয় নাই সেই চেয়ারটা, দিবে না, তারা তো এটা করছে আওয়ামী লীগ, কিন্তু আপনি কেন 18,000 ভোট নষ্ট করলেন? নষ্ট করছেন সেটাও আমি হিসাবে, এটা আপনাদের নেচার, আপনাদের চরিত্র, এটা করছেন। আপনি হয়তো আওয়ামী লীগকে জিতাই দেওয়ার জন্য করছেন, বেইমানি করছেন বিএনপির সাথে। কিন্তু এই 18,000 ভোটই তো আপনার সম্বল, কারণ আপনি তো 2008 সালে নির্বাচন করছিলেন। আপনার যে সাবেক জেনারেল সেক্রেটারি সাহেব, সেইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জোটের থেকে ওই মুজাহিদ সাহেবকে নমিনেশন দিয়েছিলেন ফরিদপুর সদর আসন থেকে। সেখানে উনি নির্বাচন করে ভোট পেয়েছিলেন মাত্র 22,000 ভোট। তো 22,000 ভোট পেয়েছিলেন, আর ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব পেয়েছিলেন 1,10,000 ভোট। তা আপনাদের সেই 22,000 ভোট, কিংবা আমার সাথে নির্বাচন করে মিস্টার তাওয়াব সাহেব, যিনি এবার আবার আপনার ফরিদপুর সদর আসনের আবার প্রার্থী হয়েছেন, সংসদের প্রার্থী, আপনি বুঝছেন এবার, যে 18,000 ভোট পেয়েছিল সে সংসদে আবার প্রার্থী হয়েছে, আর আমি পেয়েছি 1 লক্ষ ভোট। আমিও বিএনপি মনোনয়ন চাচ্ছি, কিন্তু এখন কথা হলো যে 18,000 আর 22,000 আপনার কতটুকু বাড়াইছেন? এই যে বড় বড় কথা বলেন, 18,000 22,000 না হয় 30,000 হয়েছে। আপনার পরিসংখ্যানটা আমরা বুঝতে পারলাম। মামুনুল হাসান পিকু, যে প্রশ্নটি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছিল যে আপনারা কি ভোটের আগে ইসলাম মানা শুরু করেন, এটার সঙ্গে আরেকটু যুক্ত করি। সালাউদ্দিন আহমেদ যেখানে ওই জামাত ইসলামী সম্পর্কে বলেছে যে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করছে, সেখানে আরও 2টো লাইন বলেছে। তিনি বলেছেন যে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গেছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গেছেন, আমরা সেই ইসলামের অনুসারী। এখানে আমরা কেউ মওদুদি ইসলামের অনুসারী নই। জি, মানে আপনার কি আসলে নির্বাচনের আগে আপনারাও কি ইসলামকে ব্যবহার করেন কিনা? এই যে জাতির সামনে আমরা কথা বলতেছি, নিশ্চয়ই কেউ না কেউ তো দেখছে আজকে এই সমস্ত কথাবার্তা, তারা বললে এগুলি মানুষে হাসে। আপনারা এই 2 দিন আগে যে সনাতন ধর্মের যে দুর্গাপূজা উৎসব গেল, সেখানে আপনারা আছেন নাই? আপনারা ফেসবুকের মধ্যে ঘুরতেছে, আপনারা নাচতেছেন ইয়েতে মণ্ডপে গিয়া, কিসের জন্য? এই ভোট পাওয়ার জন্যই তো এগুলি করতেছেন। আপনাদের একটা গোল দরকার, আপনারা যে কোনো লেবাস পড়তে পারেন। এখন আপনারা 2 দিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে যে ডাকসু নির্বাচন হয়েছে, কিংবা 5 তারিখের পরে হাসিনা পালায় যাওয়ার পরে ছাত্রলীগ থেকে হুট করে ছাত্র শিবিরের ছেলেপেলে বেরিয়ে আসলো যে আমরা এটা সাইজেছিলাম, ছাত্রলীগ সাইজেছিলাম এতদিন বাঁচার জন্যে। কিন্তু হাসিনা কিন্তু বিএনপি এবং ছাত্র দলকে, ছাত্রলীগ, হাসিনার যে গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ পিটায় কিন্তু খেলাইছে, কিন্তু 16টা বছর দূর করে রাখছে কিন্তু এই ছাত্র দলের ছেলেপেলেগুলিকে। আর আপনারা কি করছেন? লেবাস পাল্টায় তারপরে গিয়ে আপনারা ছাত্রলীগ সাচ্ছেন। আপনাদের নেচারটা চিন্তা করেন, আপনারা কি পারেন? আপনি আমাদেরকে বিএনপিকে দোষ দিচ্ছেন, অথচ আপনি কিন্তু নিজে কিন্তু শাস্তেছেন গিয়ে যে ওই ছাত্রলীগ, তারপরে আবার ফিরে এসে বলছেন আমি শিবির। এইগুলি কিন্তু আপনি পাবলিককে খাওয়াইতে পারবেন না। আপনি কথা বলতে পারবেন, সুন্দর করে কথা বলতে পারবেন, আবার 1 ঘন্টা পরে বাড়ি চলে যাবেন, কিন্তু মানুষ তো হাসতেছে। আপনারা এখন পর্যন্ত তেমন একটা রাস্তা কিন্তু আপনি পার হইতে পারেন নাই। আপনারা এখনও সময় চাচ্ছেন যে নির্বাচন যদি এখন হয় এই যে ফেব্রুয়ারিতে, তাহলে সেই নির্বাচনে আপনারা ভোট পাবেন, সিট পাবেন মাত্র 3টে আসন। আপনারা জানেন কিছু ভোট পাইতে পারেন অতিরিক্ত, সেই জন্য আবার পিয়ার করেন। এখন পাগল হয়ে গেছে জামাত ইসলাম, হচ্ছে পাগল হয়ে গেছে। আজকে এইভাবে কথা বলতেছি, কারণ আমি সাধারণত এইভাবে কথা বলি না। আমি ভাইদের কথা শুনে আমার মাথার মধ্যে আমি রাখতে পারতেছি না যে আপনারা যা শুরু করছেন ভাই, এই যে কি করলেন,
ডাক্তার ইউনূস সাহেবকে ভুল পথে নিয়ে গেলেন আমার তো মনে হচ্ছে যে তাকে দিয়ে যেখানে নোট অফ ডিসেন্টগুলি দিয়ে দিছে বিএনপি সই করে দিছে, কেন রে বাবা সেইগুলিকে বাদ দিয়ে আপনি এখানে উপস্থাপন করলেন, কেন করলেন? করে এখন একটা ভেজাল বাঁধাই দিচ্ছেন যে নির্বাচনটা যাতে এখানে না হয়। নির্বাচন না হলে কার লাভ? নির্বাচন না হইলে এই জাতি যাবে অন্ধকারে, আর লাভ হচ্ছে কি আপনারা কিছু সময় পাবেন, আবারও কিছু দূর আস্তে আস্তে গুটি গুটি পায়ে আগাবেন, কি তারপরে আবার আপনারা নির্বাচনে যাবেন, কি করবেন না করবেন, দেশটা ভালো জায়গায় যাক, আপনারা এটা আসলে চাচ্ছেন না। এটা আমাদের আবারও আরেকটি ছোট্ট বিরতির সময় হয়েছে। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছেও প্রশ্ন রেখে যাই, আপনার কাছেও রেখে যাই। আজকে 3 বাহিনীর প্রধানের সাথে কিছুক্ষণ আগে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা, নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন। আর আরেকটি বিষয় হলো যেটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, আসলে গণভোট কখন হওয়া উচিত, গণভোট আগে হলে কি সমস্যা, কেন সমস্যা বিএনপির, আর কেনই বা জামাত ইসলামী গণভোটের ব্যাপারে একমত হওয়ার পরেও এই আগে এবং পরে একসাথে না আগে পিছে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এই প্রশ্নের উত্তর জানবো বিরতির পরে। দর্শক, আবার 1 মিনিটের একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে অ্যাডভোকেট আতিকুর রহমান শেষ করেছিলেন মাহবুবুল হাসান পিঙ্কু যে আপনারা একটা গোল খুঁজছেন এবং আপনারা ডক্টর ইউনূসকে ভুল পথে পরিচালিত করলেন। আমি সেই পয়েন্টে যাওয়ার আগে পিঙ্কু ভাই বেশ কিছু প্রশ্ন তৈরি করে আমাকে অ্যান্সার দিতে হবে। উনি বলেছেন 2014 সাল হবে, সেটি উনি 18 বলেছেন, যে নির্বাচনের পরে আন্দোলনটা কেন বন্ধ হয়েছে। দেখুন, আমি কিন্তু 1998 সাল থেকে আমি ঢাকা শহরে আন্দোলন সংগ্রামের সম্পৃক্ত আমি আছি। 2014 যে আন্দোলনটা হয়েছে নির্বাচনের আগে, সেই নির্বাচনের কারণে মাত্র 5% মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে, সবাই সেটি জানে। জামাত তখন বলেছিল যে আন্দোলনটা কন্টিনিউ করার জন্য, যদি আর 1 সপ্তাহ 10 দিন আন্দোলনটা কন্টিনিউ হতো অটোমেটিক্যালি কিন্তু হাসিনা পতন হতো। কিন্তু কূটনীতিকরা বুঝিয়েছেন বিএনপি চেয়ারপারসনকে, না ওনারা ওয়াদা করেছেন নির্বাচন দিবেন। এই কমিটমেন্টে তখন বিএনপি চেয়ারপারসন উনি কিছুটা আস্থা পেয়েছেন বলেই আন্দোলনটা থেমে গিয়েছিল, এবং যার পরিস্থিতি তার পরবর্তীতে আওয়ামী লীগ সে কথাও রাখে নাই এবং শেখ হাসিনাকে আমরা পতন ঘটাতে পারি নাই। দ্বিতীয় বলেছেন যে নির্বাচনের ভোটের হিসাব, দেখুন 96-এর পরে কখনো জামাত ইসলামী কিন্তু ইলেকশন সারা দেশে করে নাই। আমরা জোটবদ্ধ করেছি, কিছু আসনে আমরা ইলেকশন করেছি। সুতরাং আগে 96-এর আপনার যে ইতিহাসটা সেটা কিন্তু এখন প্রাসঙ্গিক নয়। দ্বিতীয়, দলের বিরুদ্ধে অন্য পার্টি, এটাও কিন্তু ইতিহাস আছে। বহু জায়গায় জামাতকে জাতীয় সংসদে আসন দিয়েও কিন্তু সেখানে বিএনপি পার্টি দাঁড় করিয়ে দিয়েছেন। সাফানবাবগঞ্জে সে ঘটনা ঘোষিত গত সদর আসনে 2018 সালের নির্বাচনে, এটি আছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে কথাটা সালাউদ্দিন সাহেব বলেছেন, আমরা যদি দেখতে চাই যদি এতই ধর্মপ্রেমিক বিএনপি হলে ভালো, আমাদের জন্যই ভালো, ওনার ইশতেহারে কিছু ঘোষণা দিক যে আমরা মদিনা সনদে এই ধারাগুলো ছিল, আমরা বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসলে এই দেশ চালাবো, আমরা দেখবো আমরা মদিনা সনদে কি আছে, আর বিএনপি আগামীতে ক্ষমতা আসলে কি করবে ওই সনদটাকে স্টাডি করে ওনার স্থিরে দেখ, তাহলে আমরা বুঝবো আসলে ওনারা মদিনা সনদ সেখানে চাচ্ছেন কিনা। এটাই নির্বাচনী এক ধরনের বৈতরণী পার হওয়ার জন্য। ভাই বলেছেন যে আমরা ইয়েতে গেছি, দুর্গাপূজায় গিয়েছি। এটা আমরা এই জন্য গিয়েছি যে আমরা বোঝাতে গেছি যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করি। জামাত ইসলামী মানে এমন না যে আমরা হিন্দু বিদ্বেষী নয়, যাতে করে তাদের মধ্যে ভালো মেসেজ যায় যে আমরা আপনাদের সাথে আছি, আপনারা আপনাদের উৎসব পালন করুন। কিন্তু আমরা দেখলাম যারা মদিনার ইসলামের কথা বলছেন, ওনাদের নেতারা এরকম মাথায় সিঁদুর দিয়ে নমনম করে গিয়েছেন। এই যে নমনম করে যাওয়াটা, এটা তো একদম হলো শিরকি কাজ ওনারা করেছেন। আবার মদিনা ইসলামের কথা বলছেন, ওনারা একদিকে মদিনা ইসলাম আর একদিকে ওনারা দুর্গাপূজায় গিয়ে মাথায় সিঁদুর দিয়ে নমনম করে যাচ্ছেন হিন্দুদের মতো করে। এটি কখনো ইসলাম সমর্থন করতে পারে না। এরপরে ভাই যে কথাটি বলেছেন যে আমাদের নির্বাচনে ভোটের পরিমাণ আমাদের কম, দেখুন ভাই এখানে আছেন, উনিও দীর্ঘদিন রাজনৈতিক ময়দানে আছেন। বাংলাদেশের জুলাই আন্দোলনের পরে সবাই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। উনি যে ছাত্র শিবিরকে বলেছেন ছাত্র শিবির আমরা গুপ্ত ছিলাম, আচ্ছা ছাত্র শিবির কি কোনো রাইট ছিল আওয়ামী লীগ সরকারের আমলে? ছাত্র শিবির সন্দেহ করে অনেক নিরীহ ছাত্রকে ধরে নিয়ে পিটানো হয়েছে, থানা দেওয়া হয়েছে। আমাদের ছাত্র শিবিরে তখন সেন্ট্রাল অফিস সেক্রেটারি ছিলেন সিরাজুল ইসলাম, পরে সে কেন্দ্রীয় সভাপতি হয়েছে, সে বুয়েটের প্রেসিডেন্ট ছিল। তিনি গেছেন পরীক্ষা দেওয়া, তাকে মেরে পুলিশে দেওয়া হয়েছে।
এবং এখনও পর্যন্ত সে অসুস্থ অবস্থা আছে। তো যেখানে শিবির সন্দেহ দেখলেই তাকে মারা যায়, এবং তখনও কিন্তু এত যে শিবির মারা হয়েছে আমরা কখনো দেখিনি ছাত্রদল কিংবা অন্য কোনো দল তারা কোনো প্রতিবাদ করতে যে হ্যাঁ এটা করা অন্যায়। তার মানে শিবির মার খাক, শিবির মরে যাক, কোনো সমস্যা নেই। যেখানে এই ছিল অবস্থা সেখানে শিবির কীভাবে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে যদি বলা হয় এইভাবে, এটা আমাদের প্রতি ইনসাফ সেখানে করা হয় না। নেক্সট হচ্ছে যে আমাদের এখন যে নির্বাচনটি হচ্ছে, দেখুন বাংলাদেশে এই জুলাই আগস্টের পরে 4টা নির্বাচন হয়েছে না আমাদের, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে 4টা ইউনিভার্সিটিতে। আমরা তো আশা করেছিলাম যে ছাত্রদল তারা ভালো করবেন, যে তারা পুরনো দল, তাদের দল 3বার ক্ষমতায় ছিলেন, কিন্তু আপনি দেখেছেন যে এত সুষ্ঠু ইলেকশন হওয়ার পরেও কিন্তু কোথাও খুব বেশি পরিচিত তারা করতে পারে। তার মানে হচ্ছে আপনি আগের যে বয়ানটা যে না জামাতের সমর্থন নাই, ইতিমধ্যে বিভিন্ন জরিপও প্রমাণিত হয়েছে। আমি আপনার এর শোতে একবার বলে গেছিলাম এসে, না এখন আগের সমীকরণ চেঞ্জ হয়েছে। যুবকরা, তরুণরা এখন তারা বিশ্লেষণ করতে শুরু করেছে আসলে কাদের দ্বারা দেশের কল্যাণ হবে, কারা দেশে দুর্নীতি মুক্ত করতে পারবে, কারা আসলে দেশের মানুষের সম্পদ লুণ্ঠন হবে না, কারা আসলে দেশে মানুষের সন্ত্রাস কমে যাবে, কারা ক্ষমতা আসলে পরে দেশের টাকা আমাদের বিদেশে পাচার হবে না। আমরা মনে করি আগামী নির্বাচনে এদেশের মানুষ অপেক্ষা করছে তারা একটা ভালো ইলেকশনের জন্য। সেই ইলেকশন হয় জুলাই সনদকে বেস করে, তাহলে জনগণের সঠিক প্রতিফলন ঘটবে। যেটা আপনি বলেছেন যে গণভোটের ব্যাপারে এখানে কথা আসছে যে গণভোট কীভাবে, দেখুন যদি গণভোটটা আপনি ইলেকশনের দিন নেন, তখন আমরা যারা দাঁড়িপাল্লার প্রার্থী, আমি আমার দাঁড়িপাল্লার পক্ষে ভোট নেওয়ার চেষ্টা করব, খুব বাস্তব কথা। দানের শেষে প্রার্থী তার দানের চেষ্টা করবে। তার মানে হচ্ছে তখন এই জুলাই সনদে মানুষের যে সম্মতি লাগবে কোনো দল ভূমিকা রাখতে পারবে না। তার ভিত্তিতে কী হবে, দেখা যাবে যে যেই পার্সেন্টেজ ভোট পেলে গণভোটটা আপনার হলেও কার্যকরী হবে, ওই পরিমাণ ভোট পাওয়ার সম্ভাবনা কম। তার মানে আমরা লক্ষ্য করছি গণভোট ইলেকশনের দিন দেওয়া মানে হচ্ছে যে যাতে করে এই জুলাই সনদটা বাস্তবায়ন না হতে পারে। এই দুটো ভোট আলাদা করলে বিপুল পরিমাণের অর্থের প্রয়োজন হবে, এটা যৌক্তিক কিনা, এটা কি আপনারা মানেন কিনা? দেখুন অর্থ আমরা এটা বলেছি ব্যাখ্যায়, যেহেতু ইলেকশনটা 2 মাস পরে হবে, এখন যে সরঞ্জামগুলো নির্বাচন কমিশন কিনবেন একই সরঞ্জামে কিন্তু এটা প্রয়োগ করা যাবে। এবং আরেকটা ভালো দিক হচ্ছে আমরা বুঝতে পারবো এই জুলাই গণভোটে দিয়ে যে নির্বাচন কমিশনের সক্ষমতা কতটুকু আছে। দেখুন তারা একটা ইলেকশন কিন্তু করে নাই, তার মানে আপনি একটা কমিশন গঠন করেছেন, তাদের কোনো অভিজ্ঞতা না সুযোগ আমরা দেখিনি, যে ডিরেক্ট তাদেরকে আমি দিয়ে দেন রাতে ইলেকশনের ভিতরে, সেখানে ভুল হয়, ভুল আমি শুধরাবেন কীভাবে? আমরা মনে করি তাদের যে সক্ষমতাটা প্রমাণ হবে এবং নির্বাচনের যে উপকরণ তারা আগেই তারা কিনে ফেলেন, তাহলে ওই উপকরণ দিয়ে যদি আমি ইলেকশনটা করে ফেলেন অসুবিধা। থার্ড হচ্ছে কয় টাকা লাগবে, সুতরাং আমরা টাকা দেবো, সেখানে আমার টাকা দিব পকেট থেকে, আমরা টাকা দিব, গণভোট হয়ে যাক। রাষ্ট্রকে টাকা নাই বলি রাষ্ট্রকে সম্ভব যে জামাত ইসলামী বা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে টাকা নিয়ে, এটা হলো কথার কথা যে যদি প্রয়োজন হয় জনগণ টাকা দিবে, সেখানে গণভোটের পক্ষে। জনগণ যাতে করে আপনি কোনো টাকার অজুহাত দিয়ে, কেউ কি বলেছে কটা খরচ হবে এখানে, কেউ বলেছে পত্রিকায় এত কটা, এটা অনুমান করে বলছেন। যদি নির্বাচনের সরঞ্জামকে ব্যবহার এখানে করা হয়, আমার কাছে মনে হচ্ছে খুব এক্সট্রা খরচ হবে না, বরং মানুষ উৎসাহ সহকারে মানুষ যাবে গণভোট দেওয়ার জন্য। কিন্তু ইলেকশনের দিন হলে উৎসাহটা থাকবে না। আমরা আবারও বলি এই গণভোটটা তখন আসলে তার গলা কেটে যাবে, এটা গণভোট সফল হবে না। সফল না মানে হচ্ছে আপনি যা নোট অফ ডিসেন্ট আপনি দিয়েছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেগুলো আর বাস্তবায়ন থাকবে না। আর একটা কথা বলেছেন, যদি নোট অফ ডিসেন্ট থাকে গণভোটের ভিতরে, তো কীভাবে গণভোটটা হবে? আপনি আপত্তি দিয়ে, আপত্তির কখনো ভোট হতে পারে? ভোট হয় হলো এই কংক্রিট বিষয়ের উপরে ভোট হবে সেখানে। কারণ ভোট আপনি দিলেন 10টা বিষয়ে ভোট দিলেন, 5টাতে আপত্তি, এবার ভোট দেন, তা ভোট কী হবে সেখানে? কিন্তু অর্ধেক আপত্তি অর্ধেক ভোট এভাবে হবে? সম্ভব না। ঐক্যমত্য কমিশন যে আপত্তির সত্ত্ব দিয়েছেন, তার রাইট আছে, তারা জনগণের ম্যান্ডেট আছে তাদের কাছে, তারা একটা ইন্টারিম গভর্নমেন্ট, যে আপনি এটাকে সমর্থন করেন, যে সমর্থন হয়ে যায়। কিন্তু এই নোট অফ ডিসেন্টগুলা এবং এই মানে জুলাই সনদের এই বিষয়গুলো সব কিছুই যে জনগণ বুঝতে পারবে তা তো না, এটার মধ্যে অনেক জটিল বিষয় আছে। কিন্তু মানুষের জানার উচিত কিনা, অধিকার আছে কিনা? দেখুন যেই বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন খুব ক্লিয়ার, তো যেমন ওনারা স্বাধীন পিএসসি চাচ্ছেন না, তার মানে কি ওনারা দলীয় ভিত্তিক নিয়োগ চাচ্ছেন, ওনারা স্বাধীন দুদক চাচ্ছেন না, ওনারা দুর্নীতির লাইসেন্স চাচ্ছেন, ওনারা মানবাধিকার কমিশনকে ওনারা স্বাধীন চাচ্ছেন না। তার মানে কি যেই দিকগুলো দিয়ে হাসিনা ফেসিবাদ কায়েম করেছে ওনারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আবার সে জায়গায় রাষ্ট্রটাকে নিয়ে যাওয়ার জন্য। শেষ প্রান্তে মামুনুল হাসান পিঙ্কু, আপনার
যে গণভোটের কথা যেটি বলছিলেন, যে গণভোটটা আগে হয়ে গেলে এটি কিন্তু যৌক্তিক, অনেকেই মনে করেন, বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের যে আকাঙ্ক্ষাটা সেটি যদি জাতীয় নির্বাচনের সাথে মিলে যায় তাহলে ভোটাররা বিভ্রান্ত হবে যে জাতীয় নির্বাচন হলো ক্ষমতার পালাবদল, আর গণভোট হলো একান্তই জাতির একটা বড় প্রশ্নের জায়গায় বা জাতি একটি নতুন দিকে মুভ করার জন্য নেয়া। সেখানে দুটো বিষয় মিলে যাওয়াতে ভোটাররা কি ঠিক চিন্তা করতে পারবে কিনা? দেখেন, 2008 থেকেই আমরা ধরি, 2008 থেকে 2024 পর্যন্ত যে কয়টি নির্বাচন হয়েছে এই ফ্যাসিবাদের আমলে, সেখানে কিন্তু মানুষ তাদের ভোটের অধিকার কিন্তু হারিয়ে ফেলেছিল, 100% হারিয়ে ফেলেছিল। সেই ভোটটা আপনি এই দেশে একটা নিরপেক্ষ সরকারের অধীনে কিংবা একটা নিরপেক্ষ ভোট আপনি করতে গেলে আপনাকে একটা প্রস্তুতির, মানসিক প্রস্তুতি, বিভিন্ন রকম প্রস্তুতি দরকার আছে। জাতীয় বাংলাদেশের গোটা বাংলাদেশের ভোটাররা অপেক্ষায় আছে একটি ভোট দেওয়ার জন্য। সেই ভোটটা হলো জাতীয় সংসদ নির্বাচনের ভোট, যা তারা দীর্ঘদিন দিতে পারছে না। তার মধ্যে আপনি আর একটি নির্বাচন, একেবারে সেম নির্বাচন, আপনি যতই আমরা বলি না কেন এই সমস্ত টকশোর মধ্যে যে নির্বাচন করতে গেলে ওই কি ইকুইপমেন্টসের কথা বললো যে সেগুলি দিয়ে করা সম্ভব না। একটা নির্বাচন করতে গেলে আপনি যেটা বলেছেন যে 200-250 পৃষ্ঠার যেখানে আপনার এই জুলাই সনদ, সেইটাকে আপনি জনগণকে আপনাকে বুঝ দিতে হবে, জনগণকে বলতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদেরকে মোটিভেটেড করতে হবে, তারপরে আপনি তাদেরকে ইয়েস অর নো কথাটা তো বলতে পারেন। এই জন্যই তো বললাম যে দুটো নির্বাচন যদি একসাথে হয়, জনগণকে এটা দুইটার ধারণটা কি ভোটারের জন্য জটিল হবে কিনা? কারণ একজন ভোটার মাত্র একটা খুব অল্প সময় পাবেন তিনি ভোট দেওয়ার কথা চিন্তা করার জন্য। একই ব্যালট, এক জায়গায় দুইটা ব্যালট, এক জায়গায় দুইটা ব্যালট, একটা হচ্ছে হানা, আরেকটা হচ্ছে জুলাই সনদের মানে মোটামুটি কিছুই ওখানে থাকবে না, শুধু হা নাই থাকবে। না না না, জুলাই সনদটা আমি আই ডোন্ট নো, জুলাই সনদটা আপনি পাবলিকের মানুষের সামনে কিভাবে উপস্থাপন করবে, এটা আপনি গভর্নমেন্ট মোটা দাগে তো কিছু আপনাকে, হ্যাঁ আপনাকে তো সেটা তো সেই মোটিভেশনাল প্রোগ্রাম তো আপনাকে যেতে হবে গভর্নমেন্টের, জনগণকে তো জানতে দিতে হবে যে কি আসলে এটার মধ্যে কি আছে, তারপরে হা না ভোটটা হলো তারপরে। এইটার জন্য আপনাকে সময় নিতে হবে, সেটার জন্য একটা প্রস্তুতি, পাশাপাশি নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন, সেটার জন্য একটা প্রস্তুতি, এরকম দুইটা এত বড় নির্বাচনের প্রস্তুতি নিয়ে তারপরে এই যে ইয়ের মধ্যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা, এটা কোনোভাবেই মনে করেন যে এটা একটা পাগলের পাগলামি। এইগুলি হচ্ছে নির্বাচন যাতে না হয়, নির্বাচন যাতে লেন্দি হয় কিংবা আরও কিছু হয়, ঝাঁ ঝামেলাপূর্ণ একটা পরিবেশ তৈরি, এইটাই একটা গোষ্ঠী এটাই চাচ্ছে। আরও কিছু বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমরা একদম শেষ প্রান্তে, এটি দিয়ে আমরা শেষ করব না। আমি বলছি যে আপনার এই পরিবেশ উত্তপ্ত করলে কত কিছু হইতে পারে, পরিবেশটা নষ্ট করে দিয়ে তারপর ইন্টারিম গভর্নমেন্ট, এখন শোনা যায় ওনারা নাকি পালানোর জন্য চেষ্টা করছে। অতিরিক্ত সময়ের বেশি বলে ফেলেছি, আমি 30 সেকেন্ড দিতে পারি আপনাকে। আমরা মনে করি প্রত্যেক দলকে আসলে দেশের স্বার্থ চিন্তা করা প্রয়োজন। গণভোটটা আমাদের দেশের জন্য দরকার, রাষ্ট্র সংস্কারটা আমাদের সবারই দরকার। জি, আমরা মনে করি সবাই জায়গা থেকে যাতে আশা করছি আপনি যে কথাটি বলছেন সেটি আপনার দলও চিন্তা করবে এবং বিএনপি চিন্তা করবে। দর্শক, শেষ করছি, আসলে দেশ হলো সবার উপরে, নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, এই দিকটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবে। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।